আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। সকল খরচ বহন করছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত ৮ জন আটক। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সবকিছু মোকাবেলা করে সবাইকে সাথে নিয়ে নির্বাচন করবে কমিশন, বললেন সিইসি। ভয়াবহ গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান। বাস্তুচ্যুত কোটি মানুষ, হাজার হাজার মানুষের প্রাণহানি। সর্বশেষ শিকার ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। এবং স্প্যানিশ লা লিগায় এমবাপ্পে ও রদ্রিগোর গোলে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আগামীকাল মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হয় বাংলাদেশের। যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ই ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও উপাসনা অনুষ্ঠিত হবে। দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। আজ গৌরবোজ্জ্বল ডিসেম্বরের ১৫তম দিন। ৭১-এর এই দিনে আশপাশের শহরগুলো শত্রুমুক্ত করার পর হানাদার বাহিনীর সর্বশেষ অবস্থান রাজধানী ঢাকাকে ঘিরে ফেলে মুক্তিবাহিনী। দিনার সুলতানার প্রতিবেদন। ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর ছিল বিজয়ের ঠিক আগের উত্তাল দিন, যখন মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনীর অনেক ইউনিট। এদিন দেশের অধিকাংশ রণাঙ্গনে চলছিল মুক্তিকামী জনতার বিজয় উল্লাস। যুদ্ধে পাকিস্তান বাহিনীর পরাজয় মেনে নেওয়া এবং বিজয়ের ঘোষণা দেওয়ার আনুষ্ঠানিকতাই বাকি থাকে মাত্র। এদিন যৌথ বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলে ঢাকা শহর। অবরুদ্ধ ঢাকা কার্যত অচল হয়ে পড়ে। এই দিন পাকিস্তানি পশ্চিমা শাসক গোষ্ঠী কর্তৃক নিযুক্ত পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন ডক্টর আব্দুল মোতালেব মালিক, তিনি এবং তার সামরিক উপদেষ্টা এদিন পদত্যাগ করেন। তার এই পদত্যাগটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে এসে মুক্তিবাহিনীর জন্য এটা একটা বড় সাফল্যের ঘটনা ছিল। এদিন ভারতীয় নৌবাহিনীর সহযোগিতায় সোভিয়েত রণতরীর ২০টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নিলে মার্কিন সপ্তম নৌবহর দিক পরিবর্তন করে। এই ঘটনার মধ্য দিয়ে যুদ্ধে সাহায্য পাওয়ার যেটুকু আশা ছিল সেটিও শেষ হয়ে যায় পাকিস্তানের। ১৫ই ডিসেম্বর গভীর রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় জেনারেল নিয়াজিকে ভারতের সেনাবাহিনী প্রধান পাকিস্তানিদের আত্মসমর্পণের জন্য যেসব শর্ত দিয়েছেন তা মেনে নেওয়ার নির্দেশ দেন। রাত ২টার মধ্যে বাংলাদেশের সব জায়গায় অবস্থানরত হানাদার বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার বার্তা পাঠান জেনারেল নিয়াজি। এই দিনেই আমরা দেখি
পাকিস্তানিদের পক্ষ থেকে আমাদের মুক্তিবাহিনী এবং যৌথ বাহিনীর কাছে, যৌথ কমান্ডের কাছে একটা সম্মানজনক আত্মসমর্পণের একটা প্রস্তাব আসে এবং এই সম্মানজনক আত্মসমর্পণের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ভারতের যে যৌথ কমান্ডের প্রধান, তার পক্ষ থেকে মিত্রবাহিনীকে পাকিস্তানের যে সমস্ত ঘাঁটিগুলো ছিল এখানে, সেইগুলোতে বোমাবর্ষণ মানে বিমান আক্রমণ এটা বন্ধ করার একটা নির্দেশ দেওয়া ছিল। কিন্তু এতৎসত্ত্বেও আমরা দেখি যে সারা দেশব্যাপী মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদারদের বিভিন্ন ঘাঁটিতে তারা এই সময় আক্রমণ করে। 15 ডিসেম্বর তুমুল লড়াই শেষে মুক্ত হয় গাজীপুর। এদিন কুমিরায় পাকিস্তানি ঘাঁটিতে বড় আক্রমণ হয়। একই দিনে মুক্ত হয় খাগড়াছড়ি। ৭১-এর এই দিনে পাকিস্তানিদের আত্মসমর্পণের প্রস্তুতি বিজয়ের আগমনী বার্তা দিচ্ছিল। চারিদিকে উঠছিল বাঙালির বিজয় নিশান। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়ার পথে নতুন একটি দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিনার সুলতানা, বিটিভি নিউজ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে। আজ দুপুর 1:55 হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে। এর আগে দুপুর 1:17 রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়। হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে সার্বিক ব্যবস্থাপনা ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ এখন সন্তোষজনক এবং এটি আরও স্থিতিশীল হবে। আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। তাদের জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা সব যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে। আপনারা দেখবেন সময় মতো ভোটার লিস্টটা করেছে, সংশোধন করেছে, এখন তারা শিডিউল ঘোষণা করেছে, শিডিউল মতো করবে। যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যটা যে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তাই ইলেকশনের দিন, গরম ভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে। তখন আমরা যাচাই না আমরা যথেষ্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 2 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট 8 জনকে আটক করা হলো। হাদি হত্যা চেষ্টার সময় ব্যবহারকৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। আধিপত্যবাদী অপশক্তির কিলিং মিশন ও ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মহানগর উলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে গণমিছিলের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদ চত্বরে প্রতিবাদ সভায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেন, অপরাধীরা ঘাপটি মেরে বসে আছে, অতিসত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উলামা জনতা ঐক্য পরিষদের মাওলানা আব্দুল কাইয়ুম, হেফাজতে ইসলামের হাটাজারির মাওলানা আসাদুল্লাহ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে আন্দরকিল্লা থেকে শুরু হয়ে গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে ক্ষমতাচ্যুত প্রধান
মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন। সাংবাদিকদের ব্রিফকালে তিনি জানান, আইন অনুযায়ী 60 দিনের জন্য আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। আরিফিন মাসুদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 17 নভেম্বর রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 5 আগস্টের পর নতুন আঙ্গিকে গঠিত ট্রাইব্যুনালের দেওয়া প্রথম এই রায়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একীভূত করে একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এর পরিপ্রেক্ষিতে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করাতে আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সোমবার আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, তাদের অপরাধের গভীরতা ও নৃশংসতা বিবেচনায় আপিল বিভাগে মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছে প্রসিকিউশন। এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস, কিন্তু আমরা এগুলো কেন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 3টি অভিযোগে ট্রাইব্যুনাল সাজা প্রদান করেছিল। তার মধ্যে প্রথম অভিযোগে ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন, আর বাকি 2টি অভিযোগ একত্রিত করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ওই একটি অভিযোগের সাজা বাড়ানোর যৌক্তিকতায় সামাজিক প্রত্যাশা সহ আপিল আবেদনে 8টি বিষয় তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে 8টি গ্রাউন্ড এনেছি। তার মধ্যে প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে, তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। একটা সমাজ এই ধরনের অপরাধের কি ধরনের শাস্তি প্রত্যাশা করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আদালত কর্তৃক কি ধরনের শাস্তি প্রাপ্ত হলে বা প্রদত্ত হলে সমাজ এই ধরনের অপরাধ থেকে মুক্ত হবে, সেই সোশ্যাল এক্সপেকটেশনটাও আদালতের দেখা উচিত ছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা উচিত ছিল। এবং শেষ আর্গুমেন্ট হিসাবে আমরা বলেছি, তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করি। গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আইন মোতাবেক এই আপিলে শুনানির প্রয়োজন নেই, তবে আপিল আবেদনের 60 দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না, এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। আফটার ভ্যাকেশন আমরা আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকায় 15 ডিসেম্বর এই আপিল আবেদন করল প্রসিকিউশন। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যাসহ 8 অভিযোগে মানবতাবিরোধী অপরাধ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ মামলার সাক্ষীদের জেরা ও সাক্ষ্য গ্রহণের শেষে এই তারিখ ধার্য করেন। অন্যদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর এক মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ ১৭ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই দিন নির্ধারণ করেন। একই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় আজ প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন করেন। পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন ১৮ ডিসেম্বর। এই মামলায় চলতি মাসেই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তরুণ ভোটারদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন। মিম আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর গুলশানে আয়োজন করা হয় ইয়ুথ ভোটার বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আমরা যে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এটা তারুণ্যের শক্তির উপরে ভর করে স্বপ্ন দেখি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ আহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে সিইসি জানান, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশনার তরুণদের ভোটদানের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। এই প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে, ভোট নেওয়ার প্রক্রিয়া জড়িত প্রায় ১০ লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে, আইনশৃঙ্খলা বাহিনী সহ। এরা কোনোদিন ভোট দিতে পারতো না, এদের ভোটের ব্যবস্থা করতেছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি। প্রবাসীদের কথা তো বললাম, আর সরকারি কর্মচারী যারা কনস্টিটিউয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করতেছি। সর্বোপরি এইবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণদের মধ্যে বিরাজ করছে নতুন উচ্ছ্বাস। নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার প্রত্যাশা তাদের চোখে মুখে। দেশে আর কোনো বৈষম্য থাকবে না, থাকবে যোগ্য ও নিরপেক্ষ নেতৃত্ব, দাবি তাদের। আপকামিং যে নির্বাচনটা, এখানে যে আমি ভোট দিতে পারবো সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমাদের আশা আছে আমরা খুব ভালো একজন দলনেতা বা দলনেত্রী পাবো, যে আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশটা চালিয়ে নেবে। এবং যে বৈষম্য বিরোধী আমরা বলছিলাম, সেই বৈষম্যগুলো যেহেতু এখনও অনেক সময় আমরা শুনতে পাই বিভিন্ন পাবলিক প্লেসে গেলে যে এখনও আছে, এই জিনিসগুলো যাতে না থাকে। আমি আশা করব যে এরপরে যারা আসবে তারা আমাদেরকে নিয়ে কাজ করবে, তারপরে ইয়ংদের নিয়ে কাজ করবে। তাছাড়া তারা এলাকার মানুষের জন্য কিছু কাজ করবে, যেটা আমাদের পরবর্তী রোল মডেল হিসেবে আমরা দেখতে পারি। রাজনৈতিক দিকটা যেন সুন্দর থাকে, প্রত্যেকের যেন সেফটি থাকে, মেয়ে ছেলে সমান অধিকার, যেন সমান অধিকারটা সুন্দরভাবে সুষ্ঠু হয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তরুণ ভোটাররা তাকিয়ে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। আর সেই নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের শক্ত ভিত। মিম আক্তার, বিটিভি নিউজ। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ সুদান এখন ভয়াবহ গৃহযুদ্ধ আর মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।
ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েছে সরকারি সেনাবাহিনী আর বিদ্রোহী আধা সামরিক বাহিনী। এই সংঘাতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ, বাস্তুচ্যুত হচ্ছেন কোটি মানুষ। সেই সহিংসতার আগুনে সম্প্রতি প্রাণ হারিয়েছেন বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী। কেন এই যুদ্ধ, কারা লড়ছে, আর সুদানের পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে, সবকিছু নিয়ে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। আফ্রিকার সোনা ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশ সুদান এখন ভয়াবহ গৃহযুদ্ধে বিপর্যস্ত। প্রায় 2.5 বছর ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন কোটি মানুষ, আর দুর্ভিক্ষের মুখে পড়েছে প্রায় 60 লাখ মানুষ। সম্প্রতি সুদানের কোর্দোফান অঞ্চলে এক সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী সেনা সদস্য, আহত হয়েছেন আরও 8 জন। এই ঘটনায় নতুন করে আলোচনায় এনেছে সুদানের চলমান সংকট। এই গৃহযুদ্ধের মূল 2 পক্ষ হল সরকারি সেনাবাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস SAF এবং বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। ক্ষমতার ভাগাভাগি এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে এই 2 বাহিনীর দ্বন্দ্ব থেকেই মূলত যুদ্ধের সূত্রপাত। সংঘাতের পেছনের ইতিহাস শুরু হয় 2019 সালে। দীর্ঘ 30 বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট উমর আল বশির এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং RSF প্রধান জেনারেল হামদান দাগালো, যিনি হ্যামদেতি নামে পরিচিত। বশিরের পতনের পর বুরহান প্রেসিডেন্ট হন আর হ্যামদেতি হন তার ডেপুটি। তবে বেসামরিক শাসনের উত্তরণ এবং RSF বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এরই জেরে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। 2023 সালের 15 এপ্রিল রাজধানী খার্তুমে গোলাগুলির মধ্য দিয়ে শুরু হয় সর্বশেষ গৃহযুদ্ধ। এরপর দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। বর্তমানে RSF দারফুরের প্রায় পুরো অঞ্চল দখলে নিয়েছে এবং কোর্দোফানে ড্রোন হামলা চালাচ্ছে। অন্যদিকে বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী উত্তর ও পূর্ব সুদানের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এদিকে বুরহান সরকারকে জাতিসংঘ সুদানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ বলছে এই মুহূর্তে সুদান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। খাদ্য, চিকিৎসা আর নিরাপত্তাহীনতায় ধ্বংস হয়ে যাচ্ছে লাখো মানুষের জীবন। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান সংঘাত অব্যাহত থাকলে সুদান আবারও বিভক্ত হতে পারে, যেমনটা হয়েছিল 2011 সালে দক্ষিণ সুদান আলাদা হওয়ার সময়। তারা বলছেন, যুদ্ধ নয়, শান্তিই পারে সুদানের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে। তবে সেই শান্তির পথ এখনও বহুদূর। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মানবাধিকার সংস্থার মহাপরিচালক সতর্ক করে বলেছেন, বর্তমানে সেখানে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে WHO এখনও বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। ইসরায়েলি হামলার মধ্যে বন্যা গাজাবাসীর সংকটকে বাড়িয়ে তুলেছে। 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা বন্ধ করেনি দখলদার বাহিনী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর 2টি পৃথক অভিযানে 13 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। গতকাল দেশটির ISPR এক বিবৃতিতে জানায়, ভারত সমর্থিত উগ্রবাদী গোষ্ঠী ফিতনা আল খাওয়ারিজের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে মহমান্দ জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালালে 7 সশস্ত্র যোদ্ধা নিহত হয়। 52 জেলায় পরিচালিত নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে মারা যায় 6 সশস্ত্র যোদ্ধা। আফগানিস্তানে 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে উগ্রবাদী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,770.44, যা গতকালের চেয়ে শতকরা 0.54 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,181.12, যা গতকালের চেয়ে শতকরা 0.63 কম। আজ 161টি কোম্পানির 24,74,618টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 5,16,49,000 টাকারও বেশি। এর মধ্যে 47টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 98টির কমেছে এবং 16টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 26 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 12 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 17 মিনিটে, ভাটা সকাল 10টা 55 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 5 মিনিটে এবং ভাটা রাত 11টা 11 মিনিটে।